শোনো, আমি আগে বলে যাই, সব শুনো, তারপরে বলবো। হ্যাঁ, একবারে শুরুর থেকে শুনো। এই পয়েন্টটা একদম প্রথম থেকে বলে যাচ্ছি আমি। সাইকোমোটর ডোমেন, মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্র। এটা হচ্ছে গোলস অফ ম্যাথামেটিক্সের যে 3টা ডোমেন ছিল। গোলস অফ ম্যাথামেটিক্সের যে 3টা ডোমেন, তার মধ্যে কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন। কগনিটিভ ডোমেন, অ্যাফেক্টিভ ডোমেন, সাইকোমোটর ডোমেন। সাইকোমোটর ডোমেন এখানে 7টা ক্যাটাগরি দেওয়া আছে। এই 7টা হচ্ছে সিমসনের আলোচনা, সিমসনের এই ব্যাখ্যাগুলো থেকে তোলা হয়েছে। এই কোশ্চেনটা আলাদাভাবে দেওয়া থাকে যে সিমসনের মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রটি আলোচনা করো। এখানে প্রথম থেকে বলছি, একদম প্রত্যেকটা ক্যাটাগরিতে পয়েন্টগুলি একদম একদম নিচু স্তর থেকে, একদম শুরু থেকে, একদম নিচের ধাপ থেকে ধীরে ধীরে উপরে উঠে হচ্ছে, একদম নিচু থেকে আলোচনা শুরু হচ্ছে। প্রথম পয়েন্টটা দেখো, প্রথম পয়েন্টটা ছিল পারসেপশন বা প্রত্যক্ষণ। পারসেপশন বা প্রত্যক্ষণ, এই স্তরে শিক্ষার্থীদের ইন্দ্রিয় সজাগ এবং কোনো বিষয়বস্তু সম্পর্কে সজাগ হয়। ইন্দ্রিয় সজাগ এবং কোনো বিষয়বস্তু সম্পর্কে সজাগ হয়, যে কোনো বিষয়বস্তু সম্পর্কে সচেতন হওয়া। পারসেপশন, প্রত্যক্ষণ, ইন্দ্রিয় সজাগ হওয়া এবং কোনো বিষয়বস্তু সম্পর্কে সজাগ হওয়া। 2 নম্বর পয়েন্টে দেখো, সেট বা প্রস্তুতি। কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য আমরা প্রস্তুতি নেই, সেটা মানসিক, শারীরিক, প্রাক্ষবিক। মানসিক, শারীরিক, প্রাক্ষবিক আমরা যে প্রস্তুতি নেই কোনো কাজের জন্য, এটাকে বলা হচ্ছে সেট বা প্রস্তুতি। কোনো কাজের জন্য যখন আমরা প্রস্তুতি নিই, সেটা হচ্ছে মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং প্রাক্ষবিক প্রস্তুতি বা ইমোশনাল সেট। 3 রকম আছে, মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল। তাহলে কোনো কাজের জন্য আমরা যখন কী করি, কোনো নির্দিষ্ট ধরনের কাজের জন্য আমরা প্রস্তুতি নেই, এর মধ্যে কী কী আছে? এর মধ্যে যেমন মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, আর হচ্ছে প্রাক্ষবিক প্রস্তুতি বা ইমোশনাল সেট। তাহলে প্রথমে হচ্ছে ইন্দ্রিয় সজাগ হওয়া, একদম ফার্স্ট পয়েন্ট। প্রত্যক্ষণে ছিল ইন্দ্রিয় সজাগ হওয়া, কোনো বস্তু বা বিষয় সম্পর্কে আমরা সজাগ হই। দ্বিতীয় পয়েন্ট ছিল সেট, এখানে কোনো নির্দিষ্ট ধরনের কাজের জন্য আমরা প্রস্তুতি নেই। এর মধ্যে কী কী আছে? মানসিক, শারীরিক এবং প্রাক্ষবিক প্রস্তুতি এর অন্তর্ভুক্ত। মানসিক, শারীরিক এবং প্রাক্ষবিক, মেন্টাল, ফিজিক্যাল এবং ইমোশনাল। হ্যাঁ, ক্যামেরা বন্ধ, ক্যামেরা লেখা হয়ে গেছে না, বোর্ডের লেখাটা ওই জন্য বন্ধ দিলাম। ক্যামেরাটা বন্ধ, শুনেও আমি ক্যামেরা দিয়ে চালু করতে চাও, ওটা শুনো পরপর আগে। হ্যাঁ, পয়েন্টগুলো শুনো, আমি বলে দিচ্ছি, সব অসুবিধা নেই। ক্যামেরাটা বোর্ডের দিকে করা আছে তো, বন্ধ করে দিলাম। ক্যামেরাটাকে বারবার এখানে হচ্ছে কি আপ ডাউন করতে হচ্ছে, সমস্যা হয় কি, মানে বোর্ডের লেখা দেখাতে গেলে ক্যামেরাটাকে আপ করে দিতে হয়, আবার ওইখানে মানে আমার এখানে ক্যামেরা দিতে গেলে আবার ডাউন করতে হয়, ক্যামেরাটাকে নাড়াচাড়া করতে হয়, বারবার উঠে গিয়ে ক্যামেরাটাকে চেঞ্জ করতে হয় পজিশনটা। এই জন্য আপনাদের বন্ধ করলাম, একটু পরে আমি ঠিক করছি। দাঁড়াও, এটা শুনে নাও প্রথমে একবার পয়েন্টগুলো। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে সেট কী বললাম? কোনো কাজের জন্য আমরা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজের জন্য আমরা প্রস্তুতি নিই। এর মধ্যে কী বলছে? যে মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি এবং প্রাক্ষবিক প্রস্তুতি এর অন্তর্ভুক্ত। 3 নম্বর পয়েন্ট ছিল নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া বা গাইডেড রেসপন্স। নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া, এই স্তরে শিক্ষার্থীরা হ্যাঁ, 3 নম্বর পয়েন্ট ছিল গাইডেড রেসপন্স। এই স্তরে শিক্ষার্থীরা কী করে? এই স্তরে শিক্ষার্থীরা অনুসরণ করে। এই স্তরে শিক্ষার্থীরা অনুসরণ করে প্রচেষ্টা এবং ভুল, এটাকে বলছে ট্রায়াল অ্যান্ড ইরর। প্রচেষ্টা এবং ভুল দ্বারা
কোনো কাজ শুরু করে এবং মিথস্ক্রিয়া করে। মিথস্ক্রিয়া ব্যাপারটা আমি বলছি এর আগে। প্রচেষ্টা এবং ভুল দ্বারা কোনো কাজ শুরু করে এবং মিথস্ক্রিয়া করে। মিথস্ক্রিয়া হচ্ছে আমাদের মধ্যে আমরা যে কথোপকথন, কথার মধ্যে হোক বা কোনো কাজের মাধ্যমে হোক, সবাই একসাথে যে অংশগ্রহণ করি, সবার মধ্যে তথ্যের আদান প্রদান করি, আমাদের মতের আদান প্রদান যেটা হয় সেটা হচ্ছে মিথস্ক্রিয়া। এই যে আমরা ক্লাসে প্রশ্ন উত্তর পর্ব হয়, তোমরা কোশ্চেন করতেছো, আমি অ্যান্সার করতেছি, আমি কোশ্চেন করতেছি, তোমরা অ্যান্সার করতেছো, এই হচ্ছে কথাবার্তা, বিভিন্ন তথ্য আদান প্রদান, এটা হচ্ছে মিথস্ক্রিয়া। আর প্রচেষ্টা এবং ভুল তথ্যটা আমি বলে দিচ্ছি একটু দাঁড়াও, আমি পয়েন্টগুলো শেষ করে প্রচেষ্টা এবং ভুল তথ্যটা আলাদাভাবে বলছি, এটা আলাদা একটা পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্ট যেটা ছিল গাইডেড রেসপন্স। হ্যাঁ হ্যাঁ বলো। আমি বলে দিচ্ছি পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে বলছি আরেকবার। আচ্ছা শোনো, গাইডেড রেসপন্স এটা হচ্ছে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া। নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া এই স্তরে শিক্ষার্থীরা অনুসরণ করে, এই স্তরে শিক্ষার্থীরা অনুসরণ করে মিথস্ক্রিয়া করে। অনুসরণ করে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া ব্যাপারটা আমি আলোচনা করলাম কি, যে কোনো তথ্যের আমরা যখন একসাথে বসে কোনো তথ্যের আদান প্রদান করি, কোনো শ্রেণীকক্ষে হোক, কোনো আলোচনার সভায় হোক, যে কোনো তথ্য নিয়ে আলোচনা করি, সমালোচনা করি, ভুল ঠিক এগুলো নিয়ে তথ্য আদান প্রদান করি, নিজেদের মধ্যে কোনো কিছু সংশোধন করি, ভুল সংশোধন করি, কোনো নতুন তথ্য আমাদের মধ্যে মানে নতুন তথ্য আমরা জানি, এটা হচ্ছে মিথস্ক্রিয়া। আর একটা হচ্ছে গাইডেড রেসপন্সের আরেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, এটা সবথেকে গুরুত্বপূর্ণ এই পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইরর, মানে প্রচেষ্টা এবং ভুল। প্রচেষ্টা এবং ভুল দ্বারা আমরা কি করি, কোনো কাজ শুরু করি। প্রচেষ্টা এবং ভুল দ্বারা কোনো কাজ শুরু করি। প্রচেষ্টা এবং ভুল, এটা হচ্ছে থর্নডাইকের একটা পয়েন্ট। এই পয়েন্ট আমি একটু পরে ব্যাখ্যাটা করতেছি, পয়েন্টগুলো সব শেষ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি একটা জিনিস বাকি রাখলাম, এখানে একটা পয়েন্ট বাকি রাখছি, মানে এই পয়েন্টের একটা মাঝখানের জিনিস, এটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড ইরর, প্রচেষ্টা এবং ভুল তত্ত্বটা কী জিনিস একটু তোমরা মনে করো, আমি পয়েন্টগুলোকে শেষ করে দিই। তাহলে আপাতত আমি বলে দিলাম গাইডেড রেসপন্স যেটা ছিল নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া, এখানে কি আছে, শিক্ষার্থীরা অনুসরণ করবে, মিথস্ক্রিয়া করবে, প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে কোনো কাজ শুরু করবে। প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে কোনো কাজ শুরু করবে, ট্রায়াল অ্যান্ড ইরর, এটা হচ্ছে থর্নডাইকের একটা তত্ত্বটা আমি একটু পরে ধরতেছি, ওটা তো বড় জিনিস, তো আমি শর্ট আলোচনা করবো একটু। 4 নম্বর পয়েন্ট চলে যাচ্ছে, মেকানিজম বা কৌশল। মেকানিজম বা কৌশল, এই স্তরে শিক্ষার্থীরা তাদের যে শেখা প্রতিক্রিয়াকে, তারা যে কাজ যেটা শিখবে সেটা তাদের অভ্যাসে পরিণত করবে, আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া করে থাকে। যে কোনো একটা কাজ, যে কাজটা শিখবে সেই প্রতিক্রিয়াটাকে কী করবে, অভ্যাসে পরিণত করবে এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া করে থাকে। আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া করে থাকে। যে বিষয়টা শিখবে সেটা অভ্যাসে পরিণত করবে এবং আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া করবে, এটা হচ্ছে মেকানিজম বা কৌশল। যখন যে কেউ কোনো একটা কাজ ভালো মতো শিখে যায়, তখন সে কী করে, সে কোনো একটা কাজ আত্মবিশ্বাসের সাথে করতে পারে, তার মধ্যে কোনো ভয় থাকে না, সে নির্ভয়ে কাজটা করতে পারে, এটা হচ্ছে মেকানিজম বা কৌশল। এই দেখবো যে অনেকে যারা রিপেয়ারিং কাজ করে, এই যে যন্ত্রপাতি, সে বাইকের সার্ভিস হোক বা কোনো টিভি হোক, কোনো যে কোনো যন্ত্রপাতি, মোবাইল হোক, ল্যাপটপ কম্পিউটার যেগুলো আছে, সিপিইউ, মানে যখন তারা কাজ ভালো মতো জানে, তখন কী করে তারা আত্মবিশ্বাসের সঙ্গে একটা কাজ সম্পূর্ণ করতে পারে। একটা কাজকে তারা কী করে, সেটাকে অভ্যাসে পরিণত করে এবং আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে, তারা সঠিক সমস্যাটা বুঝতে পারে, এটা হচ্ছে মেকানিজম বা কৌশল। তারপরের পয়েন্ট 5 নাম্বার, কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, জটিল বাহ্যিক প্রতিক্রিয়া। 5 নম্বর ছিল কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, জটিল বাহ্যিক প্রতিক্রিয়া। শুনো, মেকানিজম আর এই যেটা ছিল মেকানিজম আর কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, দুইটা পয়েন্ট। শুনো, মেকানিজমটা আর কমপ্লেক্স ওভার্ট রেসপন্স দুইটা পয়েন্ট একই রকম, কিন্তু কমপ্লেক্স ওভার্ট রেসপন্স কী বলছে, জটিল বাহ্যিক প্রতিক্রিয়া। এইখানে কি হবে, শিক্ষার্থীরা জটিল প্যাটার্ন,
দক্ষতামূলক কোনো প্রতিক্রিয়া খুব সহজে করতে পারবে। মানে ওই বিষয়টা এখানে একটু জটিল, মানে একটু স্টেপটা বেশি হয়ে গেল, একটু জটিল হয়ে গেল। মেকানিজমও কী আছে, মেকানিজমও তারা কোনো একটা প্রতিক্রিয়া করতে পারবে। কমপ্লেক্স ওভার রেসপন্স কী হলো, তারা আরও শক্তিশালী হয়ে গেল। তারা সেখানে কী করবে, কোনো জটিল বাহ্যিক প্রতিক্রিয়া, মানে কোনো জটিল প্যাটার্ন বা জটিল কোনো সমস্যা সেটাকে সমাধান করতে পারবে দক্ষতার সঙ্গে। কারণ মেকানিজম আর কমপ্লেক্স ওভার রেসপন্স একই রকম পয়েন্ট, ওই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা বেশি স্ট্রং, মানে এখানে মানে শিকড়টা আরও বেশি মজবুত হয়ে গেল। এখানে কী হয়, জটিল বাহ্যিক প্রতিক্রিয়া, মানে ওইখানেও বাহ্যিক প্রতিক্রিয়া আছে মেকানিজমেও, কমপ্লেক্স ওভার রেসপন্স এটাতে প্রতিক্রিয়াটা আরও জটিল হয়ে গেল। মানে এখানে কী হবে, জটিল প্যাটার্ন বা কোনো দক্ষতা, আরও দক্ষতাটা কী হবে, পূর্বের তুলনায় আরও বেশি হবে, বেশি দক্ষ হয়ে যাবে। এটা হচ্ছে জটিল বাহ্যিক প্রতিক্রিয়া। তারপরের পয়েন্ট ছিল সহযোজন, অ্যাডাপ্টেশন। সহযোজনে কি, এখানে শিক্ষার্থীরা তার যে প্রতিক্রিয়া সেগুলোকে পরিবর্তন এবং পরিমার্জন করতে পারবে। এর আগে কি প্রতিক্রিয়া তো দুইবার পয়েন্ট গেল, মেকানিজমের প্রতিক্রিয়া ছিল, কমপ্লেক্স ওভার রেসপন্স, এই 5 নম্বর পয়েন্টটা তো প্রতিক্রিয়া ছিল, এটাই প্রতিক্রিয়া। আর অ্যাডাপ্টেশনে কী ছিল, সেই প্রতিক্রিয়াকে পরিবর্তন এবং পরিমার্জন করতে পারবে, প্রতিক্রিয়াকে পরিবর্তন এবং পরিমার্জন করতে পারবে, অ্যাডাপ্টেশন। এই একই রকম পয়েন্ট আগের ক্যাটাগরিগুলোতে ছিল, আগের ডোমেনগুলোতেও ছিল অ্যাডাপ্টেশন, একই রকম পয়েন্ট আছে। তারপরে দেখো অরিজিনেশন, সৃষ্টি করা, অরিজিনেশন একদম 7 নম্বর পয়েন্ট। দেখো এই স্তরে শিক্ষার্থীরা কোনো একটা সমস্যা সমাধানের জন্য তারা নতুন প্রতিক্রিয়া করতে পারবে, এবং এই ক্ষেত্রে সর্বোচ্চ, এটা হচ্ছে এই ক্ষেত্রে যে 7টা ক্যাটাগরি তার মধ্যে একদম সর্বোচ্চ স্তর এটা। আর একদম সর্বনিম্ন স্তর শুরু হয়েছে কোথা থেকে, সর্বনিম্ন স্তর ছিল পারসেপশন, প্রত্যক্ষণ থেকে একদম সর্বনিম্ন, আর সর্বোচ্চ কোথায় শেষ হলো, অরিজিনেশনে গিয়ে। এখানে সৃষ্টি করা, এখানে কি করবে, তারা সমস্যা সমাধানের জন্য নতুন কোনো প্রতিক্রিয়া করতে পারবে। মানে তারা যেভাবে সমস্যাটাকে এর আগে সমাধান করছে সেভাবে সমাধান নাও করতে পারে, তারা নিজের ব্যক্তিগতভাবে তারা নতুন কোনো প্রতিক্রিয়া করতে পারবে। এখানে তাদের কি হবে, সৃজনাত্মক প্রক্রিয়া, সৃজনাত্মক প্রতিভা এর উন্মেষ ঘটাতে সাহায্য করবে। মানে ক্রিয়েটিভিটি যেটাকে আমরা বলি ইংরেজিতে, সৃজনাত্মক বা সৃজনশীল, মানে কোনো একটা সমস্যার সমাধান সে নিজের বিভিন্ন বুদ্ধিতে আগের মতো করে সমাধান নাও করতে পারে, সে অন্যভাবে করতে পারে। এটা হচ্ছে তার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত বুদ্ধি। এটা হচ্ছে ক্রিয়েটিভ লার্নিং যেটা বলা হয়, সৃজনশীল শিখন। আমি এর আগেও আলোচনা করেছিলাম যে সৃজনশীল জিনিসটা, যে কোনো একটা চার্ট মডেল বা কোনো একটা জিনিসপত্র বানানোর ক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের চিন্তা ভাবনা কাজে লাগায়, নিজে জিনিসটাকে অন্যভাবে তৈরি করে। দেখা গেলো শ্রেণীকক্ষে যেভাবে শিখলো তার থেকে উন্নত জিনিস তৈরি করতে পারে। এটাকে বলা হচ্ছে সৃজনাত্মক প্রতিক্রিয়া। একদম সর্বোচ্চ পয়েন্ট ছিল অরিজিনেশন বা সৃষ্টি করা। এখানে হচ্ছে নতুনভাবে কোনো কিছু প্রতিক্রিয়া করতে পারবে। 7টা পয়েন্ট বললাম, 7টা পয়েন্ট বললাম। বোর্ডে অনেকে পড়ে আসলো, বলে দিচ্ছি, বোর্ডেও লেখা আছে, যদি বোঝা না যায় গ্রুপে পেজটা দেওয়া আছে, একটু বুঝে নাও, একটু লিখে নেবে। অনেকে পড়ে জয়েন হলো, গ্রুপ থেকে পেজটা লিখে নিবা। এখানে পয়েন্ট আছে 7টা। এটা ছিল সাইকোমোটর ডোমেন, সাইকোমোটর ডোমেনের 7টা ক্যাটাগরি দেওয়া ছিল। এটা হচ্ছে সিমসনের কোশ্চেনটা ছিল, সিমসনের মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রের স্টেপগুলি। সিমসনের মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রটি আলোচনা করতে বলবে। 7টি ধাপ আলোচনা করতে বলতে পারে, বা ডাইরেক্ট বলতে পারে যে সিমসনের মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রটি আলোচনা করো। এর আগে যেমন ছিল ক্রাথওয়েলের অনুভূতিমূলক ক্ষেত্রটি আলোচনা করো। 3টা ডোমেইন আলাদা আলাদা করে কোশ্চেন দিতে পারে, অথবা একেবারে 3টা ডোমেইন একসাথেও দিতে পারে। যদি 16 নম্বরের কোশ্চেন হয়, 14 বা 16 নম্বরের কোশ্চেন হয়, তাহলে 3টা ডোমেইন একসাথেই থাকবে। আর যদি 7 নম্বরের কোশ্চেন হয়,
তাহলে যে কোনো একটা ডোমেন আলোচনা করতে দেবে, যে কোনো একটা ডোমেন। বলে দিল যে গণিত শিক্ষার সাধারণ উদ্দেশ্যগুলি কী এবং গণিত শিখনের ক্ষেত্রে সাইকোমোটর ডোমেন বা মানুষ সঞ্চালনমূলক ক্ষেত্রটি আলোচনা করব, বা একেবারে একটা যে কোনো একটা ডোমেন দিয়ে দিতে পারে। 3টে ডোমেন ভালো করে জানতে হবে, কিন্তু 3টে ডোমেনের পয়েন্টগুলো কোনটা কার। এর আগের যে ডোমেনটা ছিল ক্রাথহোলের ডোমেন ছিল, সেটা হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেন। অ্যাফেক্টিভ ডোমেনটা ছিল ক্রাথহোলের, ক্যাটাগরিগুলো ছিল ক্রাথহোলের, তার ব্যাখ্যা থেকে নেওয়া। আর এখন যে ডোমেনটা ছিল সেটা হচ্ছে সাইকোমোটর ডোমেন, এটা সিম্পসনের ব্যাখ্যা থেকে নেওয়া। এখানে 7টা ক্যাটাগরি দেওয়া আছে, 7টা ক্যাটাগরি এখানে লেখা আছে। পারসেপশন বা প্রত্যক্ষণ, প্রত্যক্ষণে কী হবে? ইন্দ্রিয় সজাগ হবে। পারসেপশন বা প্রত্যক্ষণে ইন্দ্রিয় সজাগ হবে। পারসেপশন বা প্রত্যক্ষণে ইন্দ্রিয় সজাগ হবে। সেট বা প্রস্তুতি, এখানে শিক্ষার্থীরা কী হবে? শারীরিক, মানসিক, প্রাক্ষবিক প্রস্তুতি নেবে। গাইডেড রেসপন্স কী ছিল? এখানে হচ্ছে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়া। নিয়ন্ত্রিত প্রতিক্রিয়ার ব্যাখ্যাটা দেখো, গাইডেড রেসপন্স যেটা ছিল, এটা হচ্ছে শিক্ষা। এইখানে পয়েন্ট একটা কাজ বাকি ছিল আলোচনা, কিন্তু আমি বলে দিচ্ছি যে এইখানে কি বলছি, এখানে শিক্ষার্থীরা অনুসরণ করবে, মিথস্ক্রিয়া করবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলছি, গাইডেড রেসপন্স, এখানে হচ্ছে অনুসরণ করবে, মিথস্ক্রিয়া করবে, ট্রায়াল অ্যান্ড এরর, প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে শিখবে। 4 নম্বর দেখো মেকানিজম, যেটা ছিল কৌশল। কৌশল আর কমপ্লেক্স ওভার্ট রেসপন্স দুইটা একই রকম। মেকানিজমে তারা কী করবে? তারা যেগুলো শিখবে সেগুলো কী করবে? মানে অভ্যাসে পরিণত করবে, আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিক্রিয়া করবে, কোনো শিখনকে অভ্যাসে পরিণত করবে, মেকানিজম। আর কমপ্লেক্স ওভার্ট রেসপন্স যেটা ছিল, জটিল বাহ্যিক প্রতিক্রিয়া, এখানে জটিল কোনো প্যাটার্ন বা কোনো দক্ষতামূলক কাজ করতে পারবে। মেকানিজম আর কমপ্লেক্স ওভার্ট রেসপন্স দুইটাতেই দেখো একই রকম। কমপ্লেক্স ওভার্ট রেসপন্স পয়েন্টটাতে এটা দক্ষতাটা বেশি বাড়বে আর আগের তুলনায়। মেকানিজমেও দক্ষতা থাকবে, কমপ্লেক্স ওভার্ট রেসপন্সে দক্ষতাটা আরও জটিল হবে, আরও বেশি দক্ষ হয়ে যাবে। আর অ্যাডাপ্টেশনে কী হবে? সহযোজন। এখানে পরিবর্তন এবং পরিবর্তন, যা শিখবে সেগুলোকে পরিবর্তন, পরিমার্জন, সংযোজন করতে পারবে সহযোজন। তারপরে দেখো অরিজিনেশন, যে পয়েন্ট ছিল 7 নম্বর পয়েন্ট, অরিজিনেশন ছিল সৃষ্টি করা। এইখানে তারা আগে যেভাবে প্রতিক্রিয়া করেছিল তারা সেভাবে প্রতিক্রিয়া নাও করতে পারে, তারা নতুনভাবে প্রতিক্রিয়া করবে। আর এইখানে তাদের মধ্যে কী হবে? সৃজনাত্মক শক্তির বিকাশ দেখা যাবে, সৃজনশীলতা দেখা যাবে। তারা আগের মতো করে প্রতিক্রিয়া নাও করতে পারে, তারা নিজের মতো করে অন্যভাবে সমাধান করতে পারে, অন্যভাবে কোনো সমস্যাকে সমাধান করতে পারে, অন্যভাবে কোনো জিনিস আগে প্রথমে যেভাবে শিখলো যে তৈরি করার নিয়ম বা কোনো সমাধান করার নিয়ম প্রথমে যেভাবে শিখবে সেভাবে নাও করতে পারে, অন্যভাবেও সমস্যাটাকে তারা সমাধান করতে পারে নিজের চিন্তা ভাবনা দিয়ে। এখানে হচ্ছে সৃজনশীলতা থাকবে, অরিজিনেশনে থাকবে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি থাকবে। এখানে ক্রিয়েটিভ লার্নিং, ক্রিয়েটিভ লার্নিং, সৃজনশীল শিখন। এটা শিক্ষার্থীদের মধ্যে মানে যখন কোনো কিছু শিখে এই জিনিসটা তাদের মধ্যে অটোমেটিক তৈরি হয়। সৃজনশীলতাটা এটা কেউ তৈরি করে দেওয়া যায় না। সৃজনশীলতাটা একটা মডেল বানাতে গেলে আমি একটা নিয়ম শিখালাম যে একটা মডেলকে এইভাবে বানাতে হবে, একটা নিয়ম আমি শিখালাম, তারপরেও শিক্ষার্থীরা নিজের বুদ্ধিতে মডেলটাকে আরও ভালো করে একটা চার্ট ভালো মতো বানাতে পারে, বা একটা লেসন প্ল্যান হয়তো নিয়ম আমি শিখালাম যে একটা লেসন প্ল্যান বানানোর জন্য, ক্লাস করানোর জন্য এই কয়েকটা স্টেপ থাকবে, বাধ্যতামূলক কিছু কিছু জিনিস থাকে। তারপরেও অনেকে সেটাকে আরও ভালো মতো সাজিয়ে লিখতে পারে, সেটা হচ্ছে সৃজনশীলতা। কোনো জিনিস তৈরির ক্ষেত্রে হোক, কোনো উত্তর লেখার ক্ষেত্রে হোক, কোনো উত্তর দেওয়ার ক্ষেত্রে হোক, তারা নিজের মতো করে জিনিসটাকে বেশ ভালো মতো সাজিয়ে বলতে পারে। 7টা পয়েন্ট, একটা পয়েন্টের একটা জিনিস বাকি রাখছি আমি।
সেটা হচ্ছে 3 নম্বর যে পয়েন্ট ছিল গাইডেড রেসপন্স। গাইডেড রেসপন্সের একটা জিনিস বাকি রাখছি, সেটা হচ্ছে প্রচেষ্টা এবং ভুল। প্রচেষ্টা এবং ভুলের জন্য আমি একটা অল্প একটা জিনিস বলবো। তার আগে তোমরা বলো যে 7টা পয়েন্ট আমি যে বললাম, এই 7টা পয়েন্টের কোনো সমস্যা থাকলে বলো, তারপরে আমি ওই থর্নডাইকের তত্ত্বটা বোঝাচ্ছি। হ্যাঁ বলো, আরও কিছু বলার থাকলে বলো। হ্যাঁ, কোনো সমস্যা আছে বলো। কি বললাম যে মেকানিজমে যেটা ছিল, কোনো শেখা প্রতিক্রিয়াকে, কোনো একটা শেখা জিনিসটাকে অভ্যাসে পরিণত করে আত্মবিশ্বাসের সাথে প্রতিক্রিয়া করবে, এটা ছিল মেকানিজম, তাই তো? মেকানিজমটাকে এখানে একটু বেশি করে দেওয়া আছে যে এই স্তরে কী হবে, জটিল প্যাটার্ন বা দক্ষতামূলক প্রতিক্রিয়া। ওইখানেও প্রতিক্রিয়া করবে মেকানিজমেও, কোনো একটা শেখা বিষয়কে কাজে লাগাবে। কোনো একটা মনে করো কোনো একটা রিপেয়ারিং কেউ শিখেছে, সেটা সে কাজে লাগাতে পারবে। একটা রিপেয়ারিং প্রথমে সে শিখলো, সেখানে কী করতে পারবে, সেই জিনিসটাকে সংশোধন করতে পারবে, সেটাকে মেরামত করতে পারবে মনে করো। এবার জটিল বাহ্যিক প্রতিক্রিয়া কী হলো, সে আরও দক্ষ হবে, সে আরও জটিল সমস্যাগুলোকে সমাধান করতে পারবে। দুটো পয়েন্ট একই বললাম, দুটো পয়েন্ট মেকানিজম আর জটিল ও কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, দুটো পয়েন্ট একই। 3 নম্বর পয়েন্টটা ছিল এখানে সে প্রতিক্রিয়া করতে পারবে, সমস্যার সমাধান করতে পারবে। আর কমপ্লেক্স ওভার্ট রেসপন্স, সে আরও বেশি দক্ষ হবে এবং জটিল সমস্যাগুলি সমাধান করতে পারবে, জটিল কোনো প্যাটার্ন বা দক্ষতামূলক প্রতিক্রিয়া করবে। মেকানিজমেও সে হচ্ছে সমস্যার সমাধান করবে, দক্ষ হবে, কিন্তু সবথেকে বেশি মানে অভিজ্ঞতাটা বেশি হবে কোথায় গিয়ে, কমপ্লেক্স ওভার্ট রেসপন্স। এখানে আরও বেশি সে দক্ষ হয়ে যাবে যে কোনো বিষয় সম্পর্কে, বা যে কোনো সে পাঠ্য বিষয় হোক, কোনো কাজ হোক, যে কোনো বিষয় সম্পর্কে সে আরও বেশি, যখন সে বেশি দক্ষতা হয়ে যাবে তখন সেটাকে বলা হচ্ছে কি, কমপ্লেক্স ওভার্ট রেসপন্স। শোনো, মনে করো 10 জন অভিজ্ঞ ব্যক্তি এক জায়গায় আছে, তার মধ্যে দেখা 10 জন বৈজ্ঞানিক এক জায়গায় আছে, তার মধ্যে আমরা দেখলাম যে একজন আরও বেশি, মানে একজন সব থেকে বেশি, ও বিভিন্ন দিকগুলো খুব ভালো, খুব বেশি অভিজ্ঞ এদের তুলনায়। 10 জনের মধ্যে দেখা যাচ্ছে একজন বেশি অভিজ্ঞ, অনেক কিছু বিষয় খুব ভালো মতো বোঝাতে পারে, বা অনেক জটিল সমস্যা সহজে সমাধান করতে পারে। সে হচ্ছে কি, সে কোন জায়গায় পড়লো, সে হচ্ছে কমপ্লেক্স ওভার্ট রেসপন্স। আর কই, আর তো অনেকে আছে, অনেকে, কিন্তু কেউ তো কিছু বলেও না। অভিজ্ঞ পাল আসো, অভিজ্ঞ পাল। হ্যাঁ, কোনটা? অর্গানাইজেশন নাই, অরিজিনেশন। অরিজিনেশন বলছি, অরিজিনেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সমস্যাকে যখন সমাধান করবে, মানে পূর্বে যেরকমভাবে প্রতিক্রিয়া করছিল, যেরকমভাবে সমস্যার সমাধান করছিল, একদম শেষে গিয়ে, একদম সর্বোচ্চ স্তরে গিয়ে সে ওই আগের মতো করে প্রতিক্রিয়া নাও করতে পারে, সে নতুনভাবে প্রতিক্রিয়া করবে। আমি একটা জিনিস তৈরি করে শিখালাম, সবাই ওই নিয়মে তৈরি করতেছে, তারপরে দীর্ঘদিন থেকে যখন ওই একটা জিনিস সে তৈরি করে আসতেছে, চার্ট হোক, মডেল হোক, কোনো জিনিসপত্র তৈরি করে আসতেছে, আস্তে আস্তে যখন কী হবে, অভিজ্ঞ হয়ে যাবে, যখন ভালো মতো বিষয়টা বুঝবে, তখন দেখা গেল যে সেই জিনিসটাকে নিজের মতো করে অন্যভাবে তৈরি করলো, আরও ভালো করলো। সেটা কি হলো, অরিজিনেশন বা সৃষ্টি করা। বললাম, একটা উদাহরণ দিলাম যে একটা লেসন প্ল্যান, আমি লেসন প্ল্যানের একটা কতগুলো নিয়ম শিখালাম, যে এই নিয়মগুলো লেসন প্ল্যানে থাকবে। তারপরেও দেখা গেল লেসন প্ল্যানে কেউ হচ্ছে কোনো কিছু অতিরিক্ত কিছু সংযোজন করে দিল, সেগুলো খুব ভালো, দেখা গেল সংযোজন করার ফলে লেসন প্ল্যানটা আরও ভালো হলো। তাহলে সেটা কী হলো, সেটা নতুন কিছু সংযোজন করা হলো। এটা হচ্ছে সৃজনাত্মক প্রতিক্রিয়া, সৃষ্টিশীল।
অনেকে দেখবো যে কবিতা, আমরা হচ্ছে কবিতা দেখা গেলো একটা কবিতা পড়ি, পড়ে মানে বুঝলাম। অনেককে দেখবো যে নিজে নিজেই একটা মানে মাঠে দাঁড়ায় আছে, মাঠে দাঁড়ায় গাছপালা দেখে প্রকৃতি থেকে একটা কবিতা লিখে ফেললো। হয়তো সে এর আগে কবিতা জানে, কবিতা হচ্ছে পাঠ্য বিষয় থেকে কবিতা পড়ছে, কবিতার অর্থ বুঝে, তারপরে সে দেখা গেলো যে নিজেই কবিতা তৈরি করলো। তাহলে এটা কী হবে? এটা হবে অরিজিনেশন বা সৃষ্টি করা। হ্যাঁ, একসাথে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কগনিটিভ, কগনিটিভ ডোমেন, তাই তো? প্রজ্ঞামূলক। হ্যাঁ, 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 হ্যাঁ। শোনো, আমি বলতেছি এইখানে কোশ্চেন, মানে এই যে কটা নাম বইয়ে দেওয়া আমি বলছি, এই কটা নামের বাইরে আলাদা করে কোশ্চেন, এই কটা নামের বাইরে যখন কোশ্চেন করবে তখন নাম উল্লেখই করবে না। বুঝলে কথাটা? এখানে দেখা গেল এই যে ক্যাটাগরি দেওয়া আছে ক্রাথওয়েলে বা সিমসন যে দেওয়া আছে, যদি এই যে ক্যাটাগরিগুলো, এগুলো কিন্তু এই ক্যাটাগরিগুলো কিন্তু সবাই করেনি, যতগুলো বিশেষজ্ঞ ছিল সবাই কিন্তু এই ভাগগুলো করেনি। এগুলো ভাগগুলো স্পেশালি ভাগ, এই যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, সাতটা ভাগ নেওয়া আছে সিমসন থেকে, এটা বলে দেওয়া আছে কিন্তু এটা হচ্ছে সিমসনের এই ক্যাটাগরিগুলো। সাইকোমোটর ডোমেন, এই ডোমেনটা তৈরির ক্ষেত্রে অনেকের অবদান আছে, কিন্তু এই ক্যাটাগরিগুলোর জন্য অবদান হচ্ছে সিমসন। তাহলে এবার সিমসনের বাইরে কিন্তু এরকম অন্য কেউ এরকম সাতটা ক্যাটাগরি করছে কিনা আমরা জানি না কিন্তু, কারণ অন্য কারো নাম বলে এখানে ক্যাটাগরি তোমরা উল্লেখ করতে পারবে না, আর সিলেবাসে ওইভাবে দেওয়াও নেই। এবার যদি অন্য কারো ক্যাটাগরি দেওয়া নেই বইয়ে তোমাদের, তাহলে অন্য কারো নাম বলে ক্যাটাগরি চাইতে পারে না তোমাদের কাছ থেকে। তাহলে হয় নাম না বলে দেবে, আর নাম বলে দিলে এই নামগুলোই উল্লেখ করবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। অ্যান্সার সিটে তোমাদের যদি প্রজ্ঞামূলক ডোমেন আসে বা কগনিটিভ ডোমেন আসে, সাইকোমোটর ডোমেন আসে, তাহলে তোমরা যখন ব্যাখ্যা করবো নামটা দিয়ে এই পয়েন্টগুলোই ব্যাখ্যা করবা। হ্যাঁ, নামটা দিয়ে এই পয়েন্টগুলোই ব্যাখ্যা করবা, কারণ এই ডোমেনের ক্ষেত্রে সব থেকে ভালো ক্যাটাগরিগুলো করা আছে যাদের, সেইগুলোই ওইখানে যখন নাম বলবে না তখন আমরা যার ব্যাখ্যাটা সবচেয়ে ভালো তার ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, এরকম করে শোনো, পয়েন্টগুলোতে প্রত্যেকটা পয়েন্টে এক দুটো লাইন করে ব্যাখ্যা থাকবে। এটা তো আমি পয়েন্টটাকে বুঝালাম, ব্যাখ্যাগুলো তোমাদের লিখতে হবে। তুমি লেখলা পারসেপশন বা প্রত্যক্ষণ, লেখার পরে তারপরে 2 3 4 5 লাইন, যে কটা লাইন তার মিনিংটা জানো, ব্যাখ্যাটা জানো, ওই লাইনটা লিখবে পাশে। আমার এখানে শুনো, আমার এখানে তো অত লাইন, আমি অত ব্যাখ্যাগুলো তো লেখা সম্ভব না, তাই না? হ্যাঁ, হ্যাঁ, গাইডেড রেসপন্স যে পয়েন্টগুলো আছে পরপর ব্যাখ্যা থাকবে। আর শুনো, শুরুতে কীভাবে লেখা আছে শুনো, বলে দিচ্ছি আমি। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টের যতটা বড় ব্যাখ্যা দিবে। বললাম প্রত্যেকটা পয়েন্টের যতটা জানো ব্যাখ্যাটা লিখতে হবে। একটা পয়েন্ট লিখে ইংরেজি থাকবে বাংলা, বাংলা লিখে ব্যাখ্যাটা ইংলিশ লিখতে পারো, লেখার পরে সেই পয়েন্টের ব্যাখ্যাটা করবা, ব্যাখ্যা করার পরে পরের পয়েন্টে চলে যাবা। এবার শুরুতে যেমন শুনো, শুরুতে লেখাটা এখানে যেমন বইয়ে দেওয়া, শুরুতে আমি বলে দিচ্ছি লেখাটা, বইয়ে যেমন লেখাটা লিখছে যে আমরা এখানে সিমসনের বর্গীয়করণ আলোচনা করব, এই শুরুতে লেখা আছে। এই যেমন বই লিখছে, বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্নভাবে এই ক্ষেত্রকে বর্গীয়করণ করেছে, তার মধ্যে এখানে আমরা সিমসনের বর্গীয়করণ আলোচনা করব, ব্যাস। আচ্ছা, এই চ্যাপ্টারে আমি শুধু একটা জিনিস বোঝার বাকি, আমি বাকি সব, এই চ্যাপ্টার কিন্তু শেষ, এই চ্যাপ্টার শেষ। শোনো, আমি একটা জিনিস বোঝার, আমি ওই ট্রায়াল অ্যান্ড এররটা বলছি, আর তাছাড়াও আমি একটা জিনিস বলে দিচ্ছি,
এই চ্যাপ্টারের কতগুলো এমসিকিউ কোশ্চেন আছে, এমসিকিউ আছে, আমি দিয়ে দেবো এগুলো, হ্যাঁ, গ্রুপে। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি। বললাম ইউনিট 1 থেকে গণিত জ্ঞানের প্রেক্ষিত যেটা চ্যাপ্টার ছিল, ফার্স্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে কতগুলো এমসিকিউ আছে, এমসিকিউ কতগুলো 2 নম্বরের প্রশ্ন, এবং কিছু কত 7 নম্বর এবং 16 নম্বর কিছু প্রশ্ন দেওয়া আছে, কিছু অ্যান্সার করে দেওয়া আছে, আর কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। এখান থেকে আমি কোশ্চেনগুলো দিয়ে দিব তোমাদের গ্রুপে, তোমরা এগুলো খাতায় অ্যান্সার করবা। কিছু এমসিকিউ আছে, হ্যাঁ বলো। লাইব্রেরি থেকে নিয়ে নাও। লাইব্রেরিয়ান আজকে বলে দিছি তো, সোম, বুধ আর বৃহস্পতিবার আসে। হ্যাঁ, ফোন করে আসবো, উনি কম আসে তো, ফোন করে আসবো। আচ্ছা, না তবে আমি যেগুলো আলোচনা করছি তোমরা যে কোনো বই থেকে পড়তে পারো। আমি 3টে বইয়ের নাম, তোমাদের নাম আছে 3টে বই। একটা হচ্ছে রীতা পাবলিশার্সের বইয়ের নাম বলছিলাম, অবনী রঞ্জন মণ্ডল, এটা লেখা ছিল সবার কাছে, ছিল না? আর একটা রীতা পাবলিশার্সের আর একটা বই। আচ্ছা, আর একটা আমি বলছিলাম রীতা রীতা পাবলিশার্সের আর একটা বই, সেটা হচ্ছে সবচেয়ে বড়, এখানে বড় বইটা একটু বড় কিন্তু সব ডিটেলস আছে। ওইটা হচ্ছে তোমার বইটার রাইটার হচ্ছে প্রণয় পাণ্ডে, প্রণয় পাণ্ডে, ঠিক আছে, প্রণয় পাণ্ডে। আর একটা রাইটার আমি বলে দিচ্ছি, 3টে বই বলে, 4টা বই ভালো, আমি 3টে বইয়ের নাম বলে দিচ্ছি। আর একটা বই হচ্ছে শোভা পাবলিকেশন, শোভা, শোভা পাবলিকেশনে এইখানে হচ্ছে রাইটার হচ্ছে গোপাল চ্যাটার্জি, গোপাল চ্যাটার্জি, ইনি